ইউএস বাংলার জন্য কিন্তু খুবই ভালো একটা ব্যাপার, সেটা কিন্তু ইউএস বাংলা তাদের বহরে তৃতীয় এয়ারবাস 330 A330-300 তারা যোগ করে ফেলেছে এবং এটা বাংলাদেশের এভিয়েশনের জন্য ভালো এবং খারাপ দুটো মিক্স। কেন খারাপ এবং কেন ভালো সেটা আমি ব্যাখ্যা করব। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমে ভালো ব্যাপারগুলো বলি। ভালো ব্যাপারটা হচ্ছে যে সর্বপ্রথম এটা একটা 450 মানে কাছাকাছি 436 আসনের একটা এয়ারক্রাফট, যার মাধ্যমে অনেকগুলো যাত্রী তারা মিডল ইস্ট, আশা করি ইউএস বাংলা এটা মিডল ইস্টেই চালাবে এবং এখানে ইউএস বাংলার জন্য যেমন রেভিনিউ জেনারেট হবে, সেরকম বাংলাদেশে যেসব প্রবাসী ভাইয়েরা যারা সৌদি আরব বা মিডল ইস্টে কাজ করেন তাদের জন্য আশা করি কিছুটা ভাড়াটা কমবে, কারণ অনেকগুলো সিট যদি অফার হয় তাহলে আশা করি ভাড়াটা কিছুটা হলেও কমে আসবে এবং যেটা আলটিমেটলি সেই প্রবাসী ভাইদেরই হেল্প হবে। দ্বিতীয় যে ব্যাপারটা ভালো সেটা হলো যে বাংলাদেশের কোনো এয়ারলাইন্স এই প্রথম দুইটা এয়ারক্রাফট মানে ওয়াইড বডি এয়ারক্রাফট যুক্ত করার পরও তারা সারভাইভ করছে এবং তৃতীয় এয়ারক্রাফট যুক্ত করার মতো সাহস দেখিয়েছে। আমি ভিতরে খবর জানি না যে ওরা আসলেই লাভ করছে কিনা, কিন্তু বাহ্যিকভাবে বোঝা যাচ্ছে যে তারা লাভ করছে, কারণ লাভ না করলে তো এত বড় এয়ারক্রাফট তারা আরেকটি যোগ করতো না। আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে এর আগেও কিন্তু জিএমজি এয়ারলাইন্স তারা কিন্তু বোয়িং 767 এবং ইউএস এয়ারওয়েজ এয়ারবাস A310 নিয়ে আসার চেষ্টা করেছে এবং সেটা দিয়ে তারা ব্যবসা করার চেষ্টা করেছে এবং ব্যবসা করতে গিয়ে লস তো করেছে এবং তারা মার্কেট আউট হয়ে গিয়েছে। আচ্ছা, এবারে খারাপ দিকটা বলি। খারাপ দিকটা হচ্ছে যে বিমানের স্ট্র্যাটেজিটাকে জাস্ট কপি পেস্ট বা নকল করছে ইউএস বাংলা। ইউএস বাংলা এই নকলের মাধ্যমেই কিন্তু তারা চাইতেছে মানে চাপাচাপি করে বেশি যাত্রী নিয়ে হলেও বিমানের সমান ভাড়া বা বিমানের থেকে অল্প কম ভাড়া নিয়ে সৌদি মার্কেটটা দখল করতে চাচ্ছে। এটা কিন্তু বিমানের সাথে তাদের টক্কর একটা। যদি এমনটা হইতো যে সাউদিয়ার কিছু যাত্রীকেও তারা নিজেদের দিকে আনতে পারছে অথবা এমিরেটসের মতো এয়ারলাইন্সেরও কিছু যাত্রী তারা নিজেদের দিকে আনতে পারছে, তাহলে কিন্তু জিনিসটা ভালো হতো। আবার সেটাও না, বিমানও যদি ওই চেষ্টাটা করতো তাহলে কিন্তু জিনিসটা ভালো হতো। আলটিমেটলি বিমান ইউএস বাংলা একে অপরের সাথে কম্পিটিশান করছে। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ভেতরে ভেতরে আছে কি না আমার জানা নেই, তবে বোঝা যাচ্ছে যে একে অপরের সাথে কম্পিটিশান করছে। এটা কতটুকু এভিয়েশনের জন্য ভালো আমি এটা মানে আমার কাছে বোধগম্য না, কারণ স্ট্র্যাটেজিটা এমন হওয়া উচিত যে আমরা দেশের রেভিনিউটা বাঁচাবো এবং বেবি চকেরও এমন একটা মানে স্ট্র্যাটেজি থাকা উচিত, আমরা দেশীয় এয়ারলাইন্সকে প্রমোট করার চেষ্টা করব এবং যার মাধ্যমে তারা বড় হবে এবং দেশের আয়টা দেশেই থাকবে, মানে রেভিনিউটা দেশেই থাকবে এবং আলটিমেটলি প্রবাসী ভাইদের উপকার হবে। কিন্তু বেবিচক বলেন, বিমান বলেন, ইউএস বাংলা বলেন, তাদের আসলে সেই ধরনের ইচ্ছা আছে কি না সেটা নিয়ে আমার সন্দেহ আছে। তারপরেও পজিটিভ দিক হচ্ছে যে তারা এগিয়ে যাচ্ছে, মানে যদি ইউএস বাংলা সত্যি সারভাইভ করে তাহলে কিন্তু অ্যাটলিস্ট বিমানের চাইতে একটা ভালো অল্টারনেটিভ হতেও পারে। কিন্তু ইউএস বাংলার কিছু কিছু ক্ষেত্রে, যেমন ইউএস বাংলার যে ইনফ্লাইট ম্যাগাজিন বা ইনফ্লাইট যে খাবার দাবার, ইনফ্লাইট এন্টারটেইনমেন্ট কিছুটা উন্নত করাটা উচিত, কিছুটা কাস্টমার ফ্রেন্ডলি হওয়া উচিত। হ্যাঁ, এতে তাদের ব্যবসাটা মানে দীর্ঘায়িত হবে এবং এটাকে বলে স্নোবল মার্কেটিং, মানে একজন যাত্রী কিন্তু যে প্রশংসা করলে আরেকটা যাত্রীকে সে নিয়ে আসবে। এবং এই নিয়ে আজকে ভিডিও শেষ করছি। সামনের দিনগুলোতে হয়তো বা ওয়ার্ল্ড এভিয়েশন নিয়ে বা ওয়ার্ল্ড এভিয়েশনের জটিল বিজনেসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যদি আপনারা আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন কোন ব্যাপারটা নিয়ে আপনারা জানতে চাচ্ছেন। তো আমি শুরু থেকেই চেষ্টা করেছি আপনাদেরকে সৎভাবে সঠিক তথ্যটা দেয়া এবং আশা করি সেটা কন্টিনিউ করে যাব। সবাই ভালো থাকবেন।